মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা পেলেন ডক্টর ইউনুস। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ বৈঠক, আলোচনায় জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ। আগামী নির্বাচন বিলম্বে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। যথাসময়ে সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এজাহারভুক্ত আসামি আরমানও গ্রেপ্তার। আদালতে এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা, জাকসু নির্বাচনের 11 সেপ্টেম্বর ভোট। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। কুষ্টিয়ায় জুলাই আহত যোদ্ধার তালিকায় জায়গা হয়নি, বিএনপি পন্থীদের পরিকল্পিত বলছেন ভুক্তভোগীরা। জেলা জুড়ে সমালোচনা। নেত্রকোনায় কেন্দুয়ায় ছড়াজীর্ণ ভবনে চলছে প্রাথমিক পাঠদান। ছাদ ভীমে ফাটল, চরম নিরাপত্তা ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। এবং এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্বে টিকিট নিয়ে দেশে ফিরল আফিদা সাগরিকারা। রাতে পৌঁছায় ঢাকা শাহজালালে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন মালয়েশিয়া। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছানোর পর তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে পুত্রাজাজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। সফরকালে মোট 5টি MOU এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডক্টর ইউনুস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। আগামীকাল বুধবার ইউনিভার্সিটি ক্যাবাংসান মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হবে। আলোচনা হবে জনশক্তি রপ্তানি বাড়ানো নিয়ে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামীর নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দীর্ঘ 15 বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় 2010 সালে। দুপুর 1টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এই সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্যদিকে আগে গ্রেপ্তার হওয়া 7 আসামির মধ্যে শাহজালাল নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার রাতে আরমানকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আরমান। সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা ব্যক্তি হলেন আরমান। এর আগে 9 আগস্ট জিএমপি কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে 8 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে শাহজালাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দর্শক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন আমাদের জানাবেন। স্নিগ্ধা, সুষ্ঠু তদন্ত বিচার এবং সারা দেশে শিক্ষা ব্যবস্থায় কোচিং যে ব্যবসা যেটি তারা বলছেন এটি বন্ধ সহ আরো 8টি দাবি নিয়ে কিন্তু আজকে এখানে মাইলস্টোন ট্র্যাজেডির যে আহত এবং নিহত যারা হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন। তারা যেটি বলছেন যে সুষ্ঠু তদন্ত তারা চান এবং বিচার তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে যারা নিহত হয়েছেন তাদের এখনো কিন্তু তারা যেটি বলছেন যে যারা নিহত হয়েছেন তাদের আসলে লাশের যে সংখ্যা সেটি আসলে সুষ্ঠুভাবে তদন্ত করে সেটি যেন প্রকাশ করা হয় সেটিও তারা বলছেন। এসহ আরো প্রায় 8টি দাবি নিয়ে বা 8 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু কাফন মিছিল করবেন এটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি যে এখানে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য তারা এখানে এসেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখানে শুধু তারাই নয়, তাদের আহত এবং নিহতদের পরিবার সহ এখানে কিন্তু মাইলস্টোন স্কুল কলেজের যে শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু অনেকে এখানে আছেন এবং তারা এখানে একত্রিত হয়ে দাঁড়িয়েছেন এবং তাদের যে 8 দফা দাবি আছে সেটি তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবি যদি না মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে তাদের এই মানববন্ধন বা তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছিলেন। এবং তাদের যে কাফন মিছিল যেটি হওয়ার কথা সেটি তারা এখনো করেনি, তবে বলছেন যে বেলা 12টার দিকে ঠিক নাগাদ তারা বলছেন যে আসলে তারা সেই কাফন মিছিলটিও এখানে করবেন। এখনকার কথা যদি আমি বলি, এখানে যারা আছেন নিহত পরিবারে যারা রয়েছেন, যে শিক্ষার্থীরা নিহত হয়েছিলেন তাদের পরিবার যারা আছেন তারা সবাই কিন্তু আসলে এখানে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা কিন্তু সাদা একটি কাপড় তারা মাথায় বেঁধে সেটাকে কাফনের কাপড় প্রতীকী অর্থে তারা মাথায় বেঁধে তারা কিন্তু এখানে আজকে দাঁড়িয়েছেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা একটু চেষ্টা করব 1-2 জনের সাথে একটু কথা বলার এবং জানতে চাইবো যে আসলে তাদের যে দাবিগুলো কি। কথা বলি যে আপনার বাচ্চা সন্তানের নাম কি? আমার নাতি নাইমান। আমার আইমানের মতন এমন কারো যে পুরান না চাই, আমরা এটাই চাই। আমার আইমান আমার ফোন করে কয় আমার দাদু আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার আমার ছেলে আজ পর্যন্ত বিছানা ঘুমাইতে পারে নাই, রাত্রে কবরের সামনে যা বসে থাকে। আমার ছেলে আমার ছেলে প্রত্যেক জায়গায় কবরের সামনে বৃষ্টি নামলে মেয়ের কাছে বসে থাকে। এই বাচ্চাগুলো কিভাবে স্কুলে যায় আর এই গার্জিয়ানগুলো কিভাবে যাইতেছে? আমাদের নাতি না আমাদের যারা গেছে তাদের মতো আমাদের চাই ওদের যে কোনো ক্ষতি না হয়, আমাদের বাচ্চাদের মতো ওদের যে কোনো ক্ষতি না হয়। আমার আইবান আমার স্বামী আর আজকে 21 বছর ধরে নাতির বয়স সব ভুলে গেছে। আজকে এই নাতিনের এইভাবে ক্ষতি হইল। আর কোন দেশ একটু আমি দেখতে পাচ্ছি আপু আপনার আজকে যে দাবিগুলো সেগুলো আসলে কি কি দাবি নিয়ে আজকে আপনারা দাঁড়িয়েছেন? আমরা আপু সুস্থ বিচার চাচ্ছি। স্কুল কিভাবে স্কুল এভাবে একটা
ইয়ের সামনে রাখতে পারে। একটা বিমান বিধ্বস্ত হয়ে গেছে, তারা এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। তারা ক্লাস শুরু করে দিয়েছে। আপনারা বুঝতে পারেন আমাদের আইমান গিয়েছে, আমাদের আফিয়া গিয়েছে, আমাদের কত মানুষ গিয়েছে, আরো তো বাচ্চা এখানে জীবন ঝুঁকি আছে। তারা কিভাবে বাচ্চাদেরকে থাকছে? তাদের যে ক্ষতি যেটি হয়েছে আসলে এটি ক্ষতিপূরণ দেওয়া অবশ্যই সম্ভব না, এবং এখন এখানে যারা দাঁড়িয়েছেন তাদের যে দাবিগুলো আছে সেটি যেন মেনে নেওয়া হয় এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। স্নিগ্ধা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন করছেন অভিভাবকরা। আর সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্তের পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ভোটের বিধান। এছাড়াও ৩০০ সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় সশস্ত্র বাহিনী বিভাগকে। শিউলি রায়ের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি সহ ৪ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আরপিও সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয় ইভিএম প্রকল্প। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে এটি শুধু প্রযোজ্য যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে। সেই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। না ভোট বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান ইসি আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। এছাড়াও হলফনামায় মিথ্যা তথ্য সাপেক্ষে প্রার্থিতা ও এমপি পদও বাতিল হতে পারে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান ৮০,০০০-এর বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সোমবার কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক,
তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্যসহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে চলছে কয়েকদিন ধরে। সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন ৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে যৌথ বাহিনী। দেশি বিদেশি ধারালো অস্ত্র ও মাদকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। AH হিমেলের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতা দীর্ঘদিনের। গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সোমবার দুপুরে ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে শাহ আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় আহত হন ৩ জন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে একটা ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসে, আইসা আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আমার বাচ্চা আইছে বসিলা টিকা, তারা খালি কইতো মারমু মারমু মারমু, আমরা বাচ্চারে মাইরা লাইছে, আমার বাচ্চারে মাইরা লাইছে। পোলাপান মানুষ একটা কইয়াই দিতে পারে, তো জান লয়া লইব আমরা পোলার, এটা কি হয়? মারছে, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে সেনা সদস্য, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে পাট পণ্য আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এর আওতায় স্থলবন্দর দিয়ে আরও 4 ধরনের পাট পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারবে না ভারতের ব্যবসায়ীরা। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি এবং পাটের বস্তা বা ব্যাগ বাংলাদেশের এই 4 ধরনের পণ্যের উপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়, তবে শুধু দেশটির মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ রয়েছে। এর আগে গত কয়েক মাসে দফায় দফায় আরও কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানি বিধিনিষেধ দেয় ভারত। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে অছাত্রদের হলের সিট দখল রাখাকে নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হল ছাড়তে বাধ্য করা হবে অছাত্রদের। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল রোববার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় জাকসু নির্বাচনের। ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। যে জাকসু নির্বাচন এতদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চাই যে উপযুক্ত নেতৃত্ব উঠে আসুক। জাকসু নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সমস্ত যেরকম গোষ্ঠী রয়েছে তারা কিন্তু দখলদারিত্ব, টেন্ডারবাজি, পেশি শক্তি যে রাজনীতি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে নির্বাচনটা অবশ্যই তারিখ অনুযায়ী হোক এবং সেটা হচ্ছে যে কি আর না পিছাক।
অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন ছাত্রনেতারা। পাশাপাশি ছাত্রদলের বর্ধিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান পাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না তারা। আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন, সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে। শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী 11 সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর উচ্চমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে। কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয়। আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান। এদিকে নির্বাচন কমিশন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। একটা হলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু জাকসু এবং হল সংসদ এই দুই নির্বাচনই সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হয়। হলের যারা আছেন তারাই কিন্তু ওখানে তাদের ভোট কার্য সম্পন্ন করে। 1972 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 9 বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে জুলাইয়ে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের আন্দোলনে আহত হওয়া বিএনপি পন্থীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়ার। বাদ পড়াদের দাবি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই স্থান হয়নি তালিকায়। জানিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রাহুল স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়া শহরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে। তাদের ছোড়া বুলেটে হয়েছেন আহত। চিকিৎসা নেন কুষ্টিয়া, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। সব তথ্য প্রমাণ থাকার পরও কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি তার। মিথ্যা অভিযোগ ডিসি সাহেবের কাছে দিয়ে আমাদের গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যে গ্যাজেট থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই গ্যাজেটে আমাদের সম্মানের সাথে ইনক্লুড করা হোক। শুধু রাহুলই নয়, তার মতো বিএনপির রাজনীতির সাথে জড়িত 30 জনের বেশি আহত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে তালিকায়। তাদের দাবি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তালিকায় রাখা হয়নি নাম। আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে ধারণ করে বিদায় সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছিলাম, আহত হয়েছিলাম। আমাদের বিএনপি করার কারণে আমাদের তালিকা থেকে বাদ করে দিচ্ছে। কত কষ্ট করে আমরা মাস্ক পরে, হেলমেট পরে, সাইডে থেকে, ক্যামেরার আড়ালে থেকে আমরা আন্দোলনকে সফলতা দান করছি। আর এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার বিএনপি নেতারা। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির দাবি তাদের। কিছু কিছু সংগঠন এই বর্তমান জেলা প্রশাসক বা প্রশাসনের সঙ্গে আতাত করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে আমার পরীক্ষিত এই জুলাই যোদ্ধাদেরকে আমার দলের বাদ দেওয়া হচ্ছে। কে কোথায় থাকবে, কে কোর্ট বিল্ডিং এর মধ্যে থাকবে, কে কলকাতা স্কুলে থাকবে, কে হসপিটালে থাকবে, কে ওই সাদ্দাবাদের মসজিদে থাকবে, এবং তারপরে মিছিলটা কোথেকে শুরু হবে, কোন দিক দিয়ে যাবে, এগুলো কিন্তু সব আমরা ঠিক করে দিতাম। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তালিকায় বাদ পড়া বিএনপিপন্থী আহত জুলাই যোদ্ধারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার এর শীর্ষ কর্মকর্তা। বাদ পড়েছে বিষয়টি এরকম না, নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই করে যদি প্রপার ডকুমেন্ট তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা। জুলাইয়ের আহতরা সবাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাবে আশা সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্চাপুরে জরাজীর্ণ ভবনে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বৃষ্টি হলেই ছাদ থেকে পড়ে পানি, খসে পড়েছে দেয়ালের পলেস্তারাও। ছাদ ও ভীমে ফাটল ধরে ঘটেছে ভীম ভাঙার ঘটনাও। এতে ভয়ে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস করতে চাইছে না এবং আতঙ্কে রয়েছে অভিভাবকরা। প্রাণহানি ঠেকাতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। সহকর্মী জিয়াউর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বাইরে থেকে বোঝার উপায় নেই শ্রেণীকক্ষের ভেতরের অবস্থা জরাজীর্ণ। খসে খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি চুয়ে শ্রেণীকক্ষে সৃষ্টি হয় স্যাঁতস্যাঁতে পরিবেশ। দেয়াল বেয়ে পানি পড়ায় বিদ্যালয় ভবনের ছাদ ও ভীমে দেখা দিয়েছে ফাটল।
1975 সালে নেত্রকোনার কেন্দুয়ায় শান্দিকোনা ইউনিয়নে প্রতিষ্ঠা হয় দুরচাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর 1994 সালে নতুন ভবন নির্মাণ হয়। 31 বছরের মাথায় জরাজীর্ণ হয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। গত বছর শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন ভীম ভেঙে পড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে। কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যাও। আমরা এই দিন আয়াত দেখি স্কুল ভেঙে পড়েছে, আজকে বসে ভেঙে পড়েছে। আমরা স্কুলে অফিস রুমে ক্লাস করি। আমরা যখন স্কুলে আসি তখন চাপ ভেঙে পড়ে, তার জন্য কেউ ব্যথা পায়নি। যদি থাকতো সবাই মারা যেত, তাই ভয় আমরা এই ক্লাসে যাই না। একটা ভীম কয়েকদিন আগে ভেঙে পড়েছে আর কি। তারপরে ছাত্ররা ছিল না, তাহলে অনেক বাচ্চা মারা যেত। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করলেও ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। টিও শব্দে জানানো হয়েছে, এটিও শব্দে জানানো হয়েছে, জানানোর পরে ওনারা কোনো কার্যক্রম নেয় নাই। ওনারা উদাসীনতার সাথে ওনারা কাজ কাম করতেছেন। বিকল্প ভবন না থাকায় পাশের ছোট্ট অফিস রুমেই গাদাগাদি করে চলছে পাঠদান। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওই রুমগুলিকে বন্ধ করে দিয়ে অফিস কক্ষে ক্লাস নিচ্ছি। আমাদের অনেক অসুবিধা হচ্ছে, দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। যদিও আপাতত টিনশেড ঘর করে কার্যক্রম চালু রাখা সহ নতুন ভবন নির্মাণের ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত সময়ের মধ্যে একটি টিনশেড নির্মাণ করে দেব, এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটি বরাদ্দ পেয়ে আমরা টিনশেড নির্মাণ করে দেব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে জীবন ত্রিপুরা নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে জেলা সদরের বেতচুরি সড়কে ভুয়াচুরি গ্রামের টিলা নামার সময় অটোরিকশাটি উল্টে যায়। স্থানীয়রা জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে জীবনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জীবন থানাচন্দ্র পাহাড় রিয়াং ত্রিপুরার ছেলে। আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।